সফর ঘিরে নজিরবিহীন নিরাপত্তা, ট্রাম্পে ধোঁকা খাওয়া মোদি আশ্রয় খুঁজছেন পুতিনে। পাকিস্তানের সেনাবাহিনী ও বেসামরিক প্রশাসনের মধ্যে তীব্র বিরোধ, ডাহা মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে সরকার। যুদ্ধ বিমান চুরি করে ইসরায়েল হারিয়েছিল আরব দেশগুলোকে, ইরাকি পাইলটের বিশ্বাসঘাতকতার ফল ভোগ করছে মুসলিম বিশ্ব। জেদ্দায় শুরু বিতর্কিত রেড সি ফিল্ম ফেস্টিভ্যাল, উৎসব মাতাবেন জোলি, ঐশ্বরিয়া সহ বলিউড হলিউডের তারকারা। দর্শক আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি শাহিদা রুবি। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 2 দিনের ভারত সফরে পৌঁছেছেন। এটি 2022 সালের ইউক্রেন রাশিয়া সংঘাতের পর তার প্রথম সরকারি সফর। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন এবং 23তম ভারত রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নেবেন, যেখানে অর্থনৈতিক ও সামরিক চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। দিল্লিতে 5 স্তরের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে রাশিয়ার অভিজাত নিরাপত্তা কর্মী এনএসজি ও এসপিজি একযোগে দায়িত্ব পালন করছেন। বিস্তারিত প্রতিবেদনে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 2 দিনের সফরে ভারতের উদ্দেশ্যে যাচ্ছেন। এটি তার প্রথম সরকারি সফর 2022 সালে ইউক্রেন রাশিয়া সংঘাত শুরু হওয়ার পর। পুতিন 4 ডিসেম্বর সন্ধ্যায় দিল্লিতে পৌঁছাবেন এবং 23তম ভারত রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নেবেন। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করে 2 দেশের স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা করবেন। মোদি পুতিন বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে এবং একাধিক চুক্তি স্বাক্ষরিত হতে পারে, যা 2 দেশের অর্থনৈতিক অংশীদারিত্বকে দৃঢ় করবে। মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, পুতিন এই সফরে ভারতের সঙ্গে SU-57 যুদ্ধ বিমান এবং S-500 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় চুক্তি করতে পারেন। রাশিয়ার পার্লামেন্ট ইতিমধ্যে ভারতের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সামরিক চুক্তি অনুমোদন করেছে, যা সেনা ও সরঞ্জাম সরবরাহ, যৌথ মহড়া, প্রশিক্ষণ, মানবিক সহায়তা এবং দুর্যোগ পরবর্তী ত্রাণ কার্যক্রমকে অন্তর্ভুক্ত করছে। পুতিন সাধারণত বিদেশ সফরে কম যান, কারণ তার নিরাপত্তার ঝুঁকি অনেক বেশি। তাই ভারত সফরের জন্য দিল্লিতে 5 স্তরের বিশেষ নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে, যেখানে রাশিয়ার অভিজাত নিরাপত্তা কর্মী, ভারতের ন্যাশনাল সিকিউরিটি গার্ড এবং স্পেশাল প্রোটেকশন গ্রুপ একযোগে দায়িত্ব পালন করছে। কনভয়ের উপর নজরদারির জন্য ব্যবহৃত হচ্ছে ড্রোন, স্নাইপার, জ্যামার, AI পর্যবেক্ষণ ও ফেসিয়াল রিকগনিশন ক্যামেরা। পুতিনের সফরসূচি বেশ ব্যস্ত। 4 ডিসেম্বর সন্ধ্যায় নৈশভোজ, পরের দিন রাষ্ট্রপতি ভবনের সংবর্ধনা, রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা, হায়দ্রাবাদ হাউজের শীর্ষ সম্মেলন, ভারত মণ্ডপমে অনুষ্ঠান এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর রাষ্ট্রীয় ভোজ। তার থাকার হোটেলও ঝুঁকিমুক্ত এবং নিরাপত্তার অন্যতম আকর্ষণ হল পুতিনের অতি সুরক্ষিত বিলাসবহুল লিমুজিন আরাস সেনাট, যা মস্কো থেকে আনা হয়েছে। পাকিস্তানের সম্প্রতি ছড়ানো গুজবের মধ্যে ইমরান খানের মৃত্যুর খবর এবং সামরিক ও বেসামরিক নেতৃত্বের মধ্যে বিরোধের কল্পকথা প্রধান। সরকার ও প্রধান সচিব ডক্টর তৌকির শাহ এসবকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির এবং সরকারের কোনো ফাটল নেই, সম্পর্ক মসৃণ ও সমন্বিত। নওয়াজ শরীফও সামরিক নেতৃত্ব ও প্রাতিষ্ঠানিক কাঠামোর প্রতি সমর্থন অব্যাহত রেখেছেন। সব গুজবই কল্পকাহিনী এবং দেশের স্থিতিশীলতার জন্য বিভ্রান্তির সৃষ্টি করেছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। পাকিস্তানের রাজনীতিতে বর্তমানে উত্তেজনা বিরাজ করছে। সাম্প্রতিক সময়ে ইমরান খানের স্বাস্থ্য ও জেল সম্পর্কিত নানা গুজব ছড়িয়েছে। বিশেষ করে বলা হয়েছিল তার মৃত্যু ঘটেছে এবং তার বোনদের সাক্ষাৎ দেওয়া হয়নি। সরকার তা অবিলম্বে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে। পরে ইমরান খানের বোনরা তার সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়েছেন। একই সময়ে সামরিক ও বেসামরিক প্রশাসনের মধ্যে উত্তেজনার গুজবও ছড়িয়েছে। পাকিস্তানের দীর্ঘদিন ধরে রাজনীতিতে সেনাবাহিনীর প্রভাব প্রবল। অনেকে মনে করেন বেসামরিক প্রশাসন প্রায়শই সেনাবাহিনীর নির্দেশ মেনে চলে, তবে এ ধরনের গুজবও সরকার ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে উড়িয়ে দিয়েছেন।
জিও নিউজের তথ্য অনুযায়ী ফেডারেল সরকার নাগরিক ও সামরিক নেতৃত্বের মধ্যে সম্ভাব্য বিরোধের কোনো ভিত্তি নেই বলে স্পষ্ট জানিয়েছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ঘনিষ্ঠ সহযোগী ও প্রধান সচিব ডক্টর তৌকির শাহ জানিয়েছেন, সামাজিক মাধ্যমে কিছু রাজনৈতিক মহলে ছড়ানো এসব গুজব সম্পূর্ণ মিথ্যা। তিনি বলেন, সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ও সরকারের কোনো ফাটল নেই, সম্পর্ক মসৃণ এবং কার্যকরভাবে সমন্বিত। ডক্টর শাহ আরও উল্লেখ করেছেন, নওয়াজ শরীফ ফিল্ড মার্শাল আসিম মুনিরের পেশাদারিত্ব এবং রাষ্ট্র সেবার অবদানকে উচ্চ সম্মানের স্বীকৃতি দিয়েছে। তিনি বলেন, নওয়াজ শরীফ ২৭তম সংবিধান সংশোধনী সমর্থন করেছেন, যা প্রমাণ করেন তিনি সামরিক নেতৃত্ব ও প্রাতিষ্ঠানিক কাঠামোর প্রতি সমর্থন অব্যাহত রেখেছেন। যে কোনো গুজব বা সম্পর্কের টানাপোড়েন বা নোটিফিকেশন বিলম্বের সঙ্গে যুক্ত, তা শুধুমাত্র কল্পনা ও বিভ্রান্তি সৃষ্টির প্রচেষ্টা। ডক্টর শাহ জোর দিয়ে বলেছেন, নির্বাচিত সরকার ও সামরিক নেতৃত্বের মধ্যে সমন্বয় এবং সম্পর্ক দৃঢ় ও সাদৃশ্যপূর্ণ, যা দেশের স্থিতিশীলতা এবং জাতীয় অগ্রাধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ। শাহিদা রুবি, মাইটিভি। 60-এর দশকে আরব দেশগুলোর হাতে সোভিয়েত মিগ-21 পৌঁছালে ইসরায়েল শঙ্কিত হয়ে মোসাদকে একটি জেট সংগ্রহের নির্দেশ দেয়। মিশর ও ইরাকে ব্যর্থ প্রচেষ্টার পর ইরাকি পাইলট মুনির রেদফা অর্থ ও পরিবারের নিরাপত্তার বিনিময়ে রাজি হন। 16 আগস্ট 1966 তিনি মিগ-21 উড়িয়ে ইসরায়েলে পৌঁছান। জেটটি বিশ্লেষণ করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বড় কৌশলগত সুবিধা পায়, যা 1967 সালের 6 দিনের যুদ্ধে ইসরায়েলকে আকাশে অপ্রতিরোধ করে তোলে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বাস্তবে যা ঘটেছিল তা কল্পনাতেও আনতে পারে না হলিউড। ইরাকের আকাশে এক অপারেশন যা ইতিহাসে জায়গা করে নিয়েছে সবচেয়ে নিখুঁত এয়ার হাইজ্যাক হিসেবে, আর এর মাস্টারমাইন্ড ছিল ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদ। 60-এর দশকের মাঝামাঝি সোভিয়েতের তৈরি আধুনিক মিগ-21 যুদ্ধবিমান হঠাৎ করে আরব দুনিয়ার শক্তির প্রতীক হয়ে ওঠে। ঠিক তখনই পর্দার আড়ালে মোসাদ সাজায় এক অভূতপূর্ব পরিকল্পনা। শত্রুর দেশের মাঝখান থেকে একটি মিগ-21 চুরি করে এনে বদলে দিতে মধ্যপ্রাচ্যের শক্তির সমীকরণ। সেই গোপন অভিযানের ঝড় এতটাই প্রবল ছিল যে নাড়িয়ে দিয়েছিল বাগদাদ ও মস্কোকে, আর তার ফলে 1 বছরের মাথায় 6 দিনের যুদ্ধে আকাশ দখল নেয় ইসরায়েল। প্রথমে মিশরের একজন পাইলটকে ঘুষ দিয়ে রাজি করানোর চেষ্টা করেছিল মোসাদ, কিন্তু তিনি বিশ্বাসঘাতকতা করলে পুরো দল গ্রেপ্তার হয় ও মৃত্যুদণ্ড দেওয়া হয়। ইরাকের দ্বিতীয় চেষ্টা হলেও সেখানকার পাইলটরাও রাজি হননি। ঠিক সেই সময় প্যারিস দূতাবাস থেকে খবর আসে ইরাকি পাইলট মুনির রেদফাকে অর্থের বিনিময়ে রাজি করানো যেতে পারে। ধর্মীয় বৈষম্য ও সরকারের প্রতি ক্ষোভে রেদফা দেশ ছাড়তে চাচ্ছিলেন। মোসাদের সঙ্গে গোপন বৈঠকে তিনি শর্ত দেন $10 লক্ষ এবং পরিবারের 43 সদস্যকে নিরাপদে বের করে আনতে হবে। মোসাদ সব শর্ত পূরণ করে তার পরিবারকে একে একে ইরাক থেকে সরিয়ে আনে। প্রস্তুতি শেষ হলে 1966 সালের 16 আগস্ট প্রশিক্ষণ ফ্লাইটের সময় রেদফা মিগ-21 নিয়ে ইরাক থেকে উড়ে তুরস্ক হয়ে জর্ডান অতিক্রম করে ইসরায়েলে পৌঁছে যান। রাডারে ধরা পড়লেও তিনি নিজেকে সিরিয়ার পাইলট বলে পরিচয় দিয়ে জর্ডানকে বিভ্রান্ত করেন। পুরোপুরি অভিযান শেষ হয় মাত্র 1 ঘন্টার একটু বেশি সময়ের মধ্যেই। ইসরায়েল মিগ-21 পেয়ে মার্কিন বিশেষজ্ঞদের দিয়ে দ্রুত এর শক্তি এবং দুর্বলতা বিশ্লেষণ করায়। এতে আমেরিকারও বড় সুবিধা হয় এবং ইরাক সোভিয়েত সম্পর্কেও টানাপোড়েনের সৃষ্টি হয়। পরের বছর 1967-র 6 দিনের যুদ্ধে মিগ-21 সম্পর্কে গভীর জ্ঞান থাকায় ইসরায়েলি বিমান বাহিনী সহজেই আকাশ নিয়ন্ত্রণে নেয় এবং মিশর, সিরিয়া ও জর্ডানের সম্মিলিত বাহিনীকে পরাস্ত করে। সিনাই, গাজা, গোলান ও ওয়েস্ট ব্যাংক দখলে আসে ইসরায়েলের হাতে। এই সাফল্যের মূলেই ছিল মোসাদের দুঃসাহসী অপারেশন ডায়মন্ড, যা বাস্তবে ঘটেছিল এক রুদ্ধশ্বাস গুপ্তচর কাহিনীর মতো। শাহিদা রুবি, মাইটিভি। জেদ্দায় আজ শুরু হচ্ছে রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের ৫ম আসর। উদ্বোধনী ছবি প্রিন্স নাসিম হামেদকে নিয়ে নির্মিত জায়ান্ট। উৎসবে ১১১টি চলচ্চিত্র ও প্রতিযোগিতায় ১৬টি ছবি রয়েছে। উল্লেখযোগ্য হিজরা ও অল দ্যাটস লেফট অফ ইউ। জুরি সভাপতি অস্কার জয়ী পরিচালক শন বেকার।
বিভিন্ন বিভাগে আলোচিত আন্তর্জাতিক ও আরব ছবি প্রদর্শিত হবে। এবারও থাকছেন বলিউড তারকা ঐশ্বরিয়া রায়। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। জেদ্দার ঐতিহ্যবাহী শহর কাল আবারও জেগে উঠবে সিনেমার আলোর ঝলকানিতে। পর্দা উঠছে রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের বহুল প্রতীক্ষিত পঞ্চম আসরের। আর সেই পর্দা ওপেনিং করবে বক্সিং কিংবদন্তি প্রিন্স নাসিম হামেদের জীবনের লড়াই জয়ের গল্পে নির্মিত শক্তিশালী চলচ্চিত্র জায়ান্ট। উৎসব জুড়ে থাকবে বৈচিত্র্যময় 111টি ছবি আর প্রতিযোগিতা বিভাগে কঠিন লড়াই 16টি নির্বাচিত চলচ্চিত্রের। দর্শক ও সমালোচকের নজর থাকছে সৌদির অস্কার মনোনীত হিজরা ও শত বাধার মাঝেও বেঁচে থাকা এক ফিলিস্তিনি পরিবারের কাহিনী ওয়াল দ্যাটস লেফট অফ ইউ এর দিকে। এই টানটান প্রতিযোগিতার নেতৃত্বে রয়েছেন অস্কার জয়ী নির্মাতা শন বেকার, যিনি বিচার করবেন সেরা গল্প ও সেরা নির্মাণের লড়াই। উৎসবের বিভিন্ন বিভাগে হাজির হবে আন্তর্জাতিক ও আরব বিশ্বের আলোচিত বহু চলচ্চিত্র, যেখানে প্রতিটি গল্পই যেন আরেকটি জানালা, আরেকটি দিগন্ত। আর লাল গালিচায় আবারও হাজির হবেন বলিউডের গ্ল্যামার কুইন ঐশ্বরিয়া রায়। গতবারের সাফল্য ছাপিয়ে এবার লক্ষ্য আরো বড় 40,000 দর্শক। তাদের জন্য থাকছে আকাশের নিচে আউটডোর প্রদর্শনী, পরিবার কেন্দ্রিক আয়োজন আর আগামী প্রজন্মে নির্মাতাদের স্বপ্ন বীজ বপনের বিশেষ উদ্যোগ ভয়েসেস অব টুমরো। চলচ্চিত্র প্রেমীরা এই অপেক্ষায় জেদ্দায় এবার আবারও গল্প, গান, আলো আর স্বপ্নের সমারোহ। চলচ্চিত্র প্রেমীরা তাই অপেক্ষায় জেদ্দায় এবার আবারও গল্প, গান, আলো আর স্বপ্নের সমারোহ। দর্শক, এই ছিল আজকের মাই টিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।